আবারও ইরানে হামলা হলে পরিণতি হবে আরো ভয়ঙ্কর। আমেরিকাকে কড়া হুঁশিয়ারি ইরানের। গুলি থেকে বেঁচে যাওয়া ট্রাম্প বললেন যুদ্ধ চলবে। হরমুজে আমেরিকার জন্য আতঙ্কের নাম এখন ইরানের শত শত ক্ষিপ্রগতির ড্রাগন বোট। কেন এটি মোকাবিলায় দিশেহারা মার্কিনীরা? নাসার গবেষক থেকে শিক্ষক, কিভাবে সেই মেধাবী ছাত্র হয়ে উঠল ট্রাম্পের হামলাকারী? কেন সে এমন কাজ করলো? কি তার উদ্দেশ্য? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। আবারও ইরানের মাটিতে হামলা হলে আমেরিকার পরিণতি ধারণার চেয়েও ভয়ঙ্কর হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। সাফ জানিয়ে দিয়েছে ইরান দুর্বল নয়, বরং আগের চেয়েও শক্তিশালী। তবে যুদ্ধ চালিয়ে যেতে চান সদ্য বন্দুক হামলা থেকে বেঁচে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দম্ভ নিয়ে বলেন, কোনো হামলাই তাকে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে দূরে সরাতে পারবে না। শেষ পর্যন্ত কি হবে, কি বলছেন বিশ্লেষকরা? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। অস্ত্র, গোলাবারুদ তৈরি, প্রস্তুত দুই পক্ষের সেনারাও। যে কোনো মুহূর্তে আবারও তীব্র সংঘর্ষে জ্বলে উঠতে পারে ইরান সহ গোটা মধ্যপ্রাচ্য। আর এবার ইরানে আগ্রাসন হলে তা আমেরিকার জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। রবিবার যুক্তরাষ্ট্রকে এই হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি কড়া ভাষায় জানিয়ে দেয়, এবার শত্রুপক্ষ কোনো ধরনের ভুল হিসাব নিকাশ করলে বা দুর্বল ভেবে ইরানের মাটিতে আবারও হামলা হলে তার জবাব হবে প্রত্যাশার চেয়ে ভয়াবহ। ইরানের সশস্ত্র বাহিনীর নীরবতাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই উল্লেখ করে তারা যথেষ্ট শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত বলে দাবি করে আইআরজিসি। ইরানের সশস্ত্র বাহিনীর এ সংযম যে কোনো মুহূর্তে নারকীয় ঝড়ে রূপ নিতে পারে বলেও হুমকি দেয় তারা। পাল্টা হুমকি দিয়ে রেখেছেন বন্দুক হামলা থেকে বেঁচে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার দিনভর গোটা বিশ্বের নজর ছিল ট্রাম্পের উপর হামলার ঘটনার দিকে। তবে হামলা থেকে বেঁচে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দম্ভ ভরে জানান, কোনো হামলায় ইরান যুদ্ধ থেকে আমেরিকাকে সরাতে পারবে না। শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নৈশভোজে গুলির ঘটনার পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে তাকে আর কোনো কিছুই আটকাতে পারবে না। হামলার সাথে ইরানের যোগসূত্র নেই বলেও মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে বিষয়টিকে খতিয়ে দেখার নির্দেশও দেন তিনি। এমন উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই দুপক্ষকে বৈঠকে বসাতে দফায় দফায় চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান। শনিবার মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছার আগেই ইসলামাবাদ ছেড়ে যায় ইরানের প্রতিনিধি দল। এর কিছুক্ষণ পরই মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আবারও যুদ্ধের শঙ্কা ছড়িয়ে পড়ে। তবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় ওমান সফর শেষে রবিবার নতুন করে ইরানের প্রতিনিধি দলের পাকিস্তান সফরের খবরে কিছুটা স্বস্তি ফিরেছে গোটা বিশ্বে। তবে যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করে বা হুমকি দিয়ে ইরানকে আলোচনায় বসাতে পারবে না বলে সাফ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এক টেলিফোন আলাপে প্রেসিডেন্ট পেজিশকিয়ান একথা বলেন। ইরানের প্রেসিডেন্টের মতে বর্তমান মার্কিন পদক্ষেপগুলো দুই দেশের মধ্যকার পারস্পরিক আস্থা নষ্ট করছে ও সংলাপের পথ আরও জটিল করে তুলছে। ওয়াশিংটন শত্রুতামূলক আচরণ ও চাপ সৃষ্টি বন্ধ না করলে আলোচনায় আর অগ্রসর হওয়ার সম্ভাবনা নেই বলে জানান মাসুদ পেজিশকিয়ান। এমন কূটনৈতিক প্রচেষ্টার মাঝেই হরমুজ প্রণালীকে ঘিরে বেড়ে চলেছে দুই পক্ষের হুমকি, পাল্টা হুমকি আর পাল্টাপাল্টি জাহাজে হামলা ও জব্দের ঘটনা। শেষ পর্যন্ত কি হবে? আবারও কি যুদ্ধ হবে, নাকি আলোচনায় সুরাহা হবে? এ প্রশ্নের উত্তর কবে মিলবে তাও জানা নেই কারোর। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে হরমুজ প্রণালীতে আমেরিকার বাহিনীর জন্য এক চরম আতঙ্ক হয়ে উঠেছে ইরানের ক্ষিপ্রগতির ড্রাগন বোট বাহিনী। ইরানি উপকূলীয় অঞ্চলের গোপন সুড়ঙ্গে ওত পেতে থাকা শত শত ছোট নৌকার হঠাৎ আক্রমণে রীতিমতো দিশেহারা শক্তিশালী মার্কিন নৌবাহিনী। অসহায় মার্কিন রণতরীয় ইরানের বুদ্ধির কাছে কিভাবে হারছে ক্ষমতাধর মার্কিন বাহিনী? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালীতে যাতায়াত করা বিশালাকার তেলের জাহাজগুলোর জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ক্ষিপ্রগতির শত শত নৌযান। ইরানের ছোট ছোট নৌকা বহরের কাছে অনেকটাই অসহায় শক্তিশালী মার্কিন রণতরী সহ পশ্চিমাদের নানা কৌশল। সম্প্রতি দুটি বড় মালবাহী জাহাজ দখল করে নেয় ইরানি বাহিনী। এই ঘটনা ভাবিয়ে তুলেছে বিশ্বের শক্তিধর দেশগুলোকে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছিলেন ইরানের নৌশক্তি তারা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। অথচ আইআরজিসির পরিচালিত ফাস্ট বোটের বহর এখন সামনে আসছে পারস্য উপসাগরের নতুন ত্রাস হিসেবে। কিন্তু ইরানের হাতে থাকা দ্রুতগামী ড্রাগন বোটের ঝাঁক কিভাবে কাঁপিয়ে দিচ্ছে গোটা হরমুজ?
ইরানের এসব ছোট নৌকা আসলে একটি বড় ফাঁদের অংশ। একা আসার বদলে এসব নৌবহরের সাথে থাকে ড্রোনের ঝাঁক, সমুদ্রের নিচে লুকিয়ে রাখা সি মাইন এবং উপকূল থেকে ছোড়া শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সাপোর্ট। ড্রাগন বোটের সবচেয়ে বড় কৌশল হল চারদিক থেকে ঘিরে ধরে সমুদ্র পথে এক ধরনের ধোঁয়াশা তৈরি করা। বড় জাহাজের চালক বা শত্রু সেনাদের বিভ্রান্ত করে দেয়াই এসব নৌযানের মূল কাজ, যেন বিরোধী পক্ষ দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে না পারে। আকারে বিশাল হওয়ায় মার্কিন রণতরী ও তেলবাহী জাহাজগুলো নড়াচড়া করতে অনেক সময় নেয়, আর এই সুযোগে দ্রুতগামী নৌকাগুলো চোখের পলকে হামলা চালিয়ে মিলিয়ে যায় ইরানি উপকূলের দিকে। ইরানের ভান্ডারে থাকা বিশেষ ধরনের ড্রাগন বোটের সংখ্যা কয়েকশো নয়, বরং কয়েক হাজার হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। IRGC এসব জলযানগুলোকে সমুদ্র তীরের গোপন সুড়ঙ্গের ভেতরে কিংবা সাধারণ মাছ ধরা নৌকার ছদ্মবেশে লুকিয়ে রাখে। এবারের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মাত্র 100টির মতো ড্রাগন বোট ধ্বংস করা সম্ভব হয়েছে বলে বিভিন্ন সূত্রের খবরে জানা গেছে। এর মানে হল ইরানের হাতের মুঠোয় এখনও রয়ে গেছে দ্রুতগামী বোটের বিশাল এক নৌবহর। যুদ্ধের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের মূল নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে। ইরানে আমরা খুব ভালো করেছি। কেউ একজন জিজ্ঞেস করেছিল 0 থেকে 10-এর মধ্যে নিজেকে কত নম্বর দেবেন। আমি বলেছি আমি 12 থেকে 15 দিব। ইরানের সেনাবাহিনী শেষ, ওদের নৌবাহিনী শেষ, ওদের যোগাযোগ ব্যবস্থা শেষ, ওদের নেতারা শেষ। ইরানের 2 স্তরের নেতারা শেষ হয়ে গেছে। এখন ওরা 3য় স্তরের নেতাদের দিয়ে চলছে। ওদের বিমান বাহিনী পুরোপুরি নিশ্চিহ্ন। ওদের 32টি জাহাজ ছিল, সেই 32টির সবকয়টি এখন সমুদ্রের তলদেশে। ইরানি কোনো নৌযান মার্কিন অবরোধের ধারে কাছে আসলে আকাশ থেকে হামলা করে গুড়িয়ে দেয়া হবে এমন মন্তব্য করেছিলেন ট্রাম্প। কিন্তু তার অনেক অহেতুক কথার মতো সেই বাগাড়ম্বরও বাস্তবে খুব একটা কাজে আসছে না। ইরানের ছোট ছোট নৌকার ঝাঁক বা ড্রাগন বোটের সোয়ার্ম অ্যাটাক সামরিক চ্যালেঞ্জের পাশাপাশি হয়ে দাঁড়িয়েছে পশ্চিমাদের মাথা ব্যথার প্রধান কারণ। হরমুজে ছড়িয়ে থাকা ক্ষুদ্র নৌযানগুলো এখন কাজ করছে ইরানের অন্যতম শক্তিশালী হাতিয়ার হিসেবে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। যুদ্ধ কেবল লাখো মানুষই হত্যা করছে না, যারা বেঁচে আছে তাদের সাজানো গোছানো জীবনও মুহূর্তেই ধূলিসাৎ করছে। বাড়িঘর হারিয়ে কেউ থাকছেন খোলা আকাশের নিচে, আবার কেউ আশ্রয় নিচ্ছেন গাড়িতে। সর্বস্ব হারিয়ে কোনো রকমে পার করছে দুর্বিষহ জীবন। তবে বোমা, ড্রোনের শব্দের আতঙ্ক নিয়েও টিকে থাকার লড়াইয়ে রাস্তায় নেমেছে কেউ কেউ। লেবাননের রাজধানী বৈরুতে এমনই এক সংগ্রাম চালিয়ে যাচ্ছে মা ছেলে। তাদের বেঁচে থাকার লড়াইয়ের গল্প ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন মোর্শেদ আলম। সকাল সকাল দোকান খুলে মালটা পরিষ্কার করে জুস মেশিনে চাপ দিচ্ছেন এক নারী। পাশে দাঁড়িয়ে তার ছেলে গ্রাহকদের ডাকছেন, যেন সবকিছুই স্বাভাবিক। কিন্তু এই ছোট্ট জুসের দোকানের পেছনে লুকিয়ে আছে যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসস্তূপের এক চাপা গল্প। সাজানো গোছানো ঘর হারিয়ে নিঃস্ব হওয়া পরিবারটি টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে এভাবেই। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল ছেড়ে প্রাণ বাঁচাতে পালিয়ে আসতে হয়েছে আমিরা পাদেল ও তার ছেলে মাহমুদ আলীকে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হতেই 2 মার্চ তারা আশ্রয় নেন শহরের বাইরের আত্মীয়র বাড়িতে। সব হারিয়েও থেমে থাকেননি তারা। যুদ্ধের শুরুতে মাহমুদ আলী কিছু বাসনপত্র জোগাড় করে ছোট্ট একটি স্টল বসান। প্রতিদিন মা ছেলে একসঙ্গে আবারও বৈরুতে ফিরেন, শুধু ব্যবসাটা বাঁচিয়ে রাখতে আর পরিবারকে টিকিয়ে রাখতে। বোমা পড়ার মধ্যেও কাজ করতে হয়। পরিবারের জন্য কঠিন লড়াইটা চালিয়ে যেতে হচ্ছে। কঠোর পরিশ্রম করতে হয়। এখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ছি, তবে মনের ভেতর ভয় কাজ করে, কখন যেন আবার যুদ্ধ লাগে। আমার গ্রাহক হারাতে চাই না, এজন্যই আমি দোকানে থাকি বেশি। এমন পরিস্থিতিতে টিকে থাকাও জরুরি। গেল 2 মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় লেবাননে এখনো পর্যন্ত 2400-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে শতাধিক শিশুও। বাস্তুচ্যুত হয়েছে 12 লাখের বেশি মানুষ। সেই সংখ্যার ভিড়েই হারিয়ে গেছে আমিরা ফাদেলের গল্প। তবুও তারা টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। 10 দিনের যুদ্ধবিরতির ঘোষণা হলেও সেটিকে নিরাপদ মনে করছেন না তারা, কারণ একবার ঘর হারিয়ে আবার গড়ার পরও নতুন করে সব হারানোর অভিজ্ঞতা তাদের আছে।
তাই ঝুঁকি নিতে রাজি নন আমিরা। 60 বছর বয়সী এই নারী জানান, জুস মেশিনটাই তার সব, এটি জীবিকা। যদি এটাও হারান তাহলে সংসার চালানো দুষ্কর হয়ে পড়বে। মাথার উপর দিয়ে বিমান, ড্রোন উড়েছে, চারিদিকে ধ্বংসযজ্ঞ আর উদ্বেগে দিন কেটেছে। পালিয়ে আসার পর কয়েকদিন আমি আর মাহমুদ আলী গাড়িতেই রাত কাটিয়েছি। এখনো কাজের ফাঁকে গাড়িতেই বিশ্রাম নিতে হয়। পানির মতো মৌলিক চাহিদার জন্য নির্ভর করতে হয় আশেপাশের মানুষের উপর। আমার এই জুস মেশিনটাই সব, এটি আমার জীবিকা। যদি এটাও হারাই তাহলে আর সংসার চালাতে পারবো না। যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেও ছোট্ট একটি জুস স্টল, যেখানে প্রতিদিন নতুন করে শুরু হয় বেঁচে থাকার সংগ্রাম। আমিরা ও মাহমুদ আলীর মতো লেবাননের হাজারো বাসিন্দা এভাবে জীবন বাঁচিয়ে টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তাদের চাওয়া দ্রুত বন্ধ হোক এই অস্ত্রের খেলা, শান্তি আসুক মধ্যপ্রাচ্যে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। নাসার গবেষক থেকে শিক্ষক, এরপর মেধাবী ছাত্রটি হয়ে উঠলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যা চেষ্টাকারী। বলছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারী যুবক কোল টমাস অ্যালেনের কথা। কিভাবে সে হয়ে উঠল হামলাকারী, কেন সে এমন কাজ করলো, কি বা তার উদ্দেশ্য? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার পর থেকেই ওই ব্যক্তিকে নিয়ে শুরু হয়েছে নানামুখী আলোচনা। তার ব্যক্তিজীবন নিয়েও রয়েছে কৌতূহল। বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিত্তিতে জানা গেছে হামলাকারীর নাম কোল টমাস অ্যালেন। 31 বছর বয়সী ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। একসময় নাসায় গবেষণা করা ও শ্রেণীকক্ষে শিক্ষকতা করা ওই ব্যক্তি এখন বন্দুক হাতে অভিযুক্ত। তার পরিচয় ঘিরেই এখন সবচেয়ে বেশি চাঞ্চল্য। তদন্তকারীদের তথ্য অনুযায়ী তিনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার বিজ্ঞানী এবং গেম ডেভেলপার। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন অ্যালেন। শুধু তাই নয়, 2014 সালে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতেও গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পেশাগত জীবনে লস অ্যাঞ্জেলসে শিক্ষকতা করেছেন এবং টিচার অব দ্য মান্থ সম্মানও পেয়েছিলেন। পাশাপাশি একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজের পাশাপাশি নিজেকে গেম ডেভেলপার হিসেবেও পরিচিত করেছেন। তদন্তে আরও জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার রাজনৈতিক সম্পৃক্ততার ইঙ্গিতও মিলেছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের তহবিলে সামান্য অনুদান দিয়েছিলেন বলেও দাবি রয়েছে বিভিন্ন প্রতিবেদনে। একজন মেধাবী ছাত্র, গবেষক ও শিক্ষক, কিভাবে এমন একজন ব্যক্তি হঠাৎ করেই সহিংসতার পথে গেলেন, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে। এই ঘটনার পর ট্রাম্প জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে কোল এলেনের এই রূপান্তর মেধাবী তরুণ থেকে সন্দেহভাজন হামলাকারী নতুন করে ভাবাচ্ছে পুরো যুক্তরাষ্ট্রকে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এর আগে হোয়াইট হাউসের সাংবাদিকদের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত নৈশভোজে হঠাৎ হোটেলের লবিতে এসে গুলি ছোড়ে এক বন্দুকধারী। কি ঘটেছিল সেখানে, কিভাবে বাঁচলেন প্রেসিডেন্ট ট্রাম্প, কিভাবে ধরা পড়ল হামলাকারী? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ওয়াশিংটন ডিসির অভিজাত হোটেলে ডোনাল্ড ট্রাম্পের ডিনার টেবিল যখন আলোচনায় মুখর, ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো গুলির শব্দ। নিরাপত্তার নিশ্ছিদ্র চাদর ভেদ করে আসা সেই আতঙ্কে থমকে গেলেন খোদ প্রেসিডেন্টও। গুলির শব্দ পাওয়ার পরপরই দ্রুতই ট্রাম্পকে হোটেল থেকে সরিয়ে নেওয়া হয়। দেহরক্ষীদের অতর্কিত টানাহেচড়া আর প্রাণভয়ে দিকবিদিক জ্ঞানশূন্য মানুষের ছোটাছুটির মাঝে মাত্র কয়েক সেকেন্ডেই ওলটপালট হয়ে যায় সব পরিকল্পনা।
25 এপ্রিল সন্ধ্যায় ওয়াশিংটনের হিলটন হোটেলের বলরুমের হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার অনুষ্ঠান চলাকালে এই ঘটনা ঘটে। অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে দেখা গেছে ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। হঠাৎ গুলির শব্দের সঙ্গে সঙ্গে গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো বাঙ্কেট হলটিতে অবস্থান নেন। এ সময় তারা সেখানে থাকা অতিথিদের বিভিন্ন নির্দেশনা দেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডিকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন। হঠাৎ বিকট শব্দ শোনার পর অতিথিদের টেবিলের নিচে আশ্রয় নিতেও দেখা যায়। অন্যান্যদের সাথে মার্কিন ভাইস প্রেসিডেন্টকেও অনুষ্ঠানস্থল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। তবে তিনি উঠতে রাজি না হওয়ায় এক পর্যায়ে তাকে জোর করে টেনে হিঁচড়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে জানান তিনি এবং তার মন্ত্রিসভার সদস্যরা নিরাপদে আছেন। সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে বলেও দাবি করেন তিনি। মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে হামলাকারীর কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং বেশ কয়েকটি ছুরি ছিল। সে যখন নিরাপত্তা চেক পয়েন্ট ভেঙে দৌড়ে পার হওয়ার চেষ্টা করছিল তখন সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে আটক করে। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে অনুষ্ঠান শুরুর আগে ধারণ করা একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যেখানে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটকে এক সাংবাদিকের সাথে কথা বলতে দেখা যায়। তিনি বলেন, দেয়ার উইল বি সাম শটস ফায়ার্ড টুনাইট, অর্থাৎ আজ রাতে কিছু গুলি চলবে। যদিও শটস ফায়ার্ড কথাটি সাধারণত আক্ষরিক অর্থে ব্যবহৃত হয় না। এর মানে হলো কেউ একজন তার প্রতিপক্ষকে নিয়ে খুব কড়া বা বিস্ফোরক কোনো মন্তব্য করতে যাচ্ছেন। কিন্তু লেভিটের এই কথার মাত্র কয়েক ঘন্টা পরই গুলি চালানোর ঘটনাটি ঘটে। ফলে ভিডিওটি সামনে আসার পর পুরো ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলেও দাবি করছেন নেটিজেনদের অনেকে। ট্রাম্পকে ঘিরে এমন হামলার ঘটনা নতুন কিছু নয়। 2024 সালে পেনসিলভেনিয়ার বাটলার শহরে নির্বাচনী সভায় ডোনাল্ড ট্রাম্পের ওপর সরাসরি প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছিল। সেবার অল্পের জন্য রক্ষা পেলেও সেই ঘটনা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তার দাবিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল। ঘন ঘন এসব হামলার পেছনে কেবল একক কোনো শুটারের উন্মাদনা নাকি সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে রাজনৈতিক ফায়দা আদায়ের চেষ্টা, সেটি নিয়েই এখন প্রশ্ন তুলছেন অনেকে। তবে প্রকৃত সত্য যাই হোক না কেন, এসব ঘটনা আগামী দিনের মার্কিন রাজনীতিতে এক দীর্ঘস্থায়ী অস্থিরতারই ইঙ্গিত দিচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের অনুষ্ঠানে গুলির ঘটনায় আবারও জোরালো আলোচনা এসেছে তার নিরাপত্তার বিষয়টি। এবারই প্রথম নয়, ধারাবাহিকভাবে গত 10 বছর ধরে নানা সময় ট্রাম্পের ওপর হামলা বা হামলার হুমকির ঘটনা ঘটে চলেছে। সেই সব ঘটনার বিস্তারিত নিয়ে হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময় একের পর এক গুলির শব্দে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে অনুষ্ঠানস্থলে। ঠিক কোন দিক থেকে কাকে লক্ষ্য করে গুলি চলছে অতিথিরা তা বুঝে ওঠার আগেই দ্রুত নিরাপত্তা বলয় তৈরি করে কর্মকর্তারা সরিয়ে নেন প্রেসিডেন্টকে। ট্রাম্পকে কেন্দ্র করে হামলা বা হামলার হুমকির ঘটনা এই প্রথম নয়। 2016 সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় থেকেই ধারাবাহিকভাবে এমন পরিস্থিতির কবলে পড়ছেন ট্রাম্প। হোটেল হিলটনে হামলার আগে 2024 সালের নির্বাচনী প্রচারণার সময় দুইবার হত্যা চেষ্টার মুখে পড়েন ট্রাম্প। সে বছর পেনসিলভেনিয়ার বাটলারে 20 বছর বয়সী এক যুবক নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি ট্রাম্পের ডান কান ছুঁয়ে যায়। গুলিতে তার এক সমর্থকও নিহত হন। পরে সিক্রেট সার্ভিসের স্নাইপাররা হামলাকারীকে হত্যা করে। একই বছর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে রাইফেল সহ আরেক হামলাকারী অনুপ্রবেশ করে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে। ট্রাম্পও সে সময় সেখানেই খেলছিলেন। পরে এক সিক্রেট সার্ভিস এজেন্ট সম্ভাব্য হামলাকারীর দিকে গুলি চালালে সে পালিয়ে যায়। পরবর্তী সময়ে তাকে গ্রেপ্তারও করা হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয় তার। চাঞ্চল্যকর ওই দুই ঘটনার বাইরেও ট্রাম্পকে হত্যা চেষ্টায় আরও অনেক ষড়যন্ত্র, হুমকি ও নিরাপত্তা ব্যর্থতার ঘটনা রয়েছে। 2016 সালের জুনে 20 বছর বয়সী এক ব্রিটিশ নাগরিক লাস ভেগাসে ট্রাম্পের নির্বাচনী সমাবেশে এক পুলিশ কর্মকর্তার বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ট্রাম্পকে হত্যা করাই তার উদ্দেশ্য ছিল। পরে সেই স্বীকারোক্তি দেয় ওই হামলাকারী।
এরপর 2017 সালের সেপ্টেম্বরে নর্থ ডাকোটায় এক ব্যক্তি একটি ফর্ক লিফট চুরি করে ট্রাম্পের গাড়ি বহরের দিকে চালিয়ে দেয়। সে চেয়েছিল ফর্ক লিফটের সাহায্যে প্রেসিডেন্টকে বহনকারী লিমুজিন উল্টে দিতে। 2020 সালের সেপ্টেম্বর মাসে ট্রাম্পের কাছে মারাত্মক প্রাণঘাতী বিষ রাইসিন সহ একটি চিঠি পাঠায় ফ্রান্স ও কানাডার এক দ্বৈত নাগরিক। এছাড়া 2024 সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হন এক পাকিস্তানি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর ভাড়াটে খুনি হিসেবে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ওই ঘটনার কয়েক মাস পর এক ইরানি নাগরিকের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আনা হয়। এবাদে চলতি বছরের ফেব্রুয়ারিতেই ট্রাম্পের মার এ লাগোর বাসভবনে 21 বছর বয়সী এক যুবক শটগান ও গ্যাস ক্যানিস্টার নিয়ে অনুপ্রবেশ করে। পরে সিক্রেট সার্ভিসের গুলিতে প্রাণ হারায় সে। তবে সে সময় ট্রাম্প মার এ লাগোতে ছিলেন না। একের পর এক এসব হামলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে গুরুতর প্রশ্ন সামনে আনছে। কেবল যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্বেই আলোচনার জন্ম দিচ্ছে ধারাবাহিক এসব হামলার ঘটনা। হিজল জুবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।